আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বাংলাদেশ ফাইনালে পৌঁছে গেছে, সেই জন্য আপনাদের সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমি অনেকগুলি ভুল আজকে বলবো, কারণ আজকে ভুল বলারই দিন। এই ভুল বলেই আজকে শুরু করছি। বাংলাদেশের বিরাট সুখবর যে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে। এই বলে স্বাগত জানাচ্ছি। স্বাগত আজকের বাংলাদেশে। আমি খালেদ মহিউদ্দিন, নামটাও ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে আজকে বাংলাদেশের এই খুশিতে। পরিবর্তনের জাল থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মুক্ত হতে পারছে না, এমন অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। তবে এরপরও পারিবারিক পরিচয় আর ক্ষমতার সুবিধা না নিয়েই গত জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন এক ঝাঁক তরুণ নেতৃত্ব। প্রচলিত রাজনীতির ধারা বদলে দেওয়ার স্বপ্ন দেখায় এই পালাবদল। তারুণ্যের জোয়ারে ভর করেই গত নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। বিএনপিতেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। দলের চেয়ারপারসন ভবিষ্যতে তরুণদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের এই জয়যাত্রা সামনের দিনে কতটা বজায় থাকে সেটাই দেখার বিষয়। পারিবারিক পরিচয়ের বাইরে গিয়ে সত্যিকার অর্থে তরুণ নেতৃত্বের উপর আস্থা রাখতে প্রবীণরাও বা কতটা আগ্রহী সে প্রশ্ন আসছে ঘুরে ফিরে। আর এসব নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশে। খুঁজব কিছু প্রশ্নের উত্তর। তরুণ নেতৃত্বের শক্তির উপর সত্যিই কতটা আস্থা রাখছে প্রধান দলগুলো? পরিবারতন্ত্র এবং উত্তরাধিকারের ধারা থেকে কতটা বেরোতে পারছে দেশের রাজনীতি? রাজনীতিতে তরুণ নেতৃত্ব তৈরির ব্যাপারে কতটা আন্তরিক প্রবীণ নেতারা? দলের ভেতরে তরুণদের শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে কোন নিয়ামকগুলি এখন প্রাধান্য পাচ্ছে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন aজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন, আছেন নাটোর 3 আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদের সর্বকনিষ্ঠ সদস্য জনাব জুনায়েদ আহমেদ পলক এবং ATN নিউজের নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর জনাব প্রভাস আমিন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সিলেট 4 আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, রাজশাহী 5 আসনের সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানুর সাথেও স্বাগত আপনাদেরও। এই পর্যায়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জানাই যে আপনি নিশ্চয়ই খুব খুশি, একটু আগে বাংলাদেশ জিতেছে। আমি একটু খুব গর্ব নিয়ে বলতে চাই, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি এবং জুনায়েদ আহমেদ পলক পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং প্রায় জড়িয়ে ধরার মতো অবস্থা করেছিলেন, যে এটা খুবই আনন্দের ব্যাপার। প্রভাস আমিনও আমি দেখেছি যে খুবই খুশি, এবং এই খুশির মুহূর্তে আপনার কাছে জানতে চাই যে দলের প্রধান নেতৃত্ব তরুণ নেতৃত্বের উপর কতটা আস্থাশীল? আমার মনে হয় যে আমি প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলকে আজকের অভূতপূর্ব খেলা উপহার দেওয়ার জন্য এবং বাংলাদেশের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে এই ক্রিকেট দলও এগিয়ে যাচ্ছে তরুণদের উপর নির্ভর করে, এবং এক সময় হয়তো একটু বয়স্কদের উপর নির্ভর করতো, এখন সমগ্র জাতি নির্ভর করতেছে ক্রিকেট নতুন ইয়াং তরুণরা যারা ভালোভাবে সেটেল এরকম এবং আস্থাশীল। মানে দল তরুণ নেতৃত্বের উপর নির্ভর করছে সেটা ঠিক আছে, কিন্তু তরুণ নেতৃত্বের সাথে আগে যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রধান পার্থক্য কি? ইনফরমেশন সবকিছু মিলে তরুণরা বেশি ইনফরমেশন তারা পাচ্ছে এবং টেকনোলজি ব্যবহার করছে মোর সেন্সিটিভ আমি মনে করি না। আগে 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 আমাদের প্রবীণরা এমনিতেই গালাগালি দিতেন, আপনারা একটু ডিজিটাল গালাগালি দিচ্ছেন, এই কি পার্থক্য? সেভাবে আমি বলতে চাই না, তাহলে মানে গুণগত পার্থক্য আছে। আমরা আমাদের প্রবীণদের প্রতি অসম্মান করা হয়ে বললে আমরা বলবো যে তাদের অভিজ্ঞতা নিয়ে অ্যাকচুয়ালি তরুণ নেতৃত্ব এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আধুনিক বিশ্বের যে ইনফরমেশনগুলো তারা যত বেশি তাড়াতাড়ি পাচ্ছে, হয়তো আগের এবং রিয়েক্ট করছে, হয়তো আগের প্রবীণ তা পেতেন না। পলক, আপনার কি মনে হয় যে তরুণ নেতৃত্বের গুণগত পার্থক্যটা কি প্রবীণদের সঙ্গে, বা কোনো পার্থক্য আছে কিনা? যে আমি প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে, কেননা আজকে একটা অসাধারণ বিজয় এসেছে। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে ফাইনালে উঠেছি আজকে। এর জন্য আমাদের তরুণ অধিনায়ক মুশফিকুর রহিম, আমার প্রতিবেশী, আমার সিংড়ার কাছের মানুষ, এবং আমাদের সকল খেলোয়াড়কে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের তরুণদের পক্ষ থেকে। আর আরেকটা বিষয় বলতে চাই, এই তরুণ ক্রিকেটারদের যে উদ্যম, এই যে সাহস, এই যে তাদের জয়, এটা কিন্তু আমাদের তরুণদের রাজনীতি ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে বলুন, এটা কিন্তু প্রভাব ফেলেছে। এবং সবচেয়ে যেটা আমি বড় কথা বলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ক্রিকেট হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। যেই বিজয়ে আমাকে এবং খোকন ভাইকে একসাথে আলিঙ্গন করতে দিয়েছে, যে বিজয়ে আমাদেরকে জাতীয় ঐক্য করতে সাহায্য করেছে, ঠিক এই ক্রিকেটটাকে আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনকে ঐক্যবদ্ধ করার একটা অন্যতম মাধ্যম হিসেবে মনে করি। আর রাজনৈতিক গুণগত মানের যে কথা বলেছেন সেটা অবশ্যই আমাদের তরুণ প্রজন্ম, এখন বাংলাদেশের 70% কিন্তু ইয়াং, হু আর বিলো 35,
এই কারণেই আমাদের তরুণ প্রজন্মের যে চিন্তা চেতনা ভাবনা, তাদের যে আধুনিক মনা এখনকার চিন্তা, তাদের যে রাজনৈতিক সচেতনতা, এইটাকে যদি আপনি নেতৃত্ব দিতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে তরুণ নেতৃত্ব, যোগ্য মেধাবী নেতৃত্ব বাছাই করতে হবে। আর এই যে ইনফরমেশন টেকনোলজির যে একটা রেভলিউশন হয়েছে, এটা বিশ্বের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের বাংলাদেশও এগিয়ে গেছে। এবং এই ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু আপনার ফেসবুকে কিন্তু সদস্য সংখ্যা 22 লাখ, যার অধিকাংশই, যার 90% হচ্ছে তরুণ। সো এখন আপনাকে কোনো রাজনৈতিক চিন্তা করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনার তরুণ মেধাবীদেরকে দরকার। এবং আমি বলবো যে তরুণরা কিন্তু ভালো করছে। আপনি ক্রিকেটে বলুন, আপনি নিজেও একজন ইয়াংগেস্ট, আপনি এখন এই মুহূর্তে আর কি সংবাদ মাধ্যমের একজন চিফ, আপনি এডিটর, সো Chief news নিউজ এডিটর। থাকবে না চাকরি তো এই কারণে আমি বলতে চাই যে বিশ্বের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বলুন এবং ব্যবসা ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তরুণরা যেহেতু ভালো করছে, তাদের জ্ঞান, তাদের আধুনিক চিন্তা, সেহেতু এই গুণগত পরিবর্তনটা, তাদের আধুনিক মনা চিন্তা, এবং অধিকাংশ যেহেতু আমাদের বাংলাদেশের 70% এখন তরুণ, এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন তরুণদের রাজনীতিতে প্রয়োজন এবং তরুণদের নেতৃত্ব দিতে হবে। আমরা দেখি যে এই প্রয়োজনটা আপনার কত। আমরা একটু প্রশাসনের সাথে কথা বলি যে আপনি প্রায় 2 দশক ধরে সংসদ কভার করেছেন, মানে এক দশক পুরোপুরি সাংবাদিক হিসেবে কভার করেছেন, এবং পরে খুব নিবিড়ভাবে আমরা জানি যে আপনি দেখেছেন। আপনি কি পার্থক্য পান প্রবীণ রাজনীতিবিদ বা প্রবীণ সাংসদদের সঙ্গে নতুন সাংসদদের? আচ্ছা, আপনি যাই প্রশ্ন করেন, আমি বাংলাদেশ দলের প্রসঙ্গটা না এনে আমি উত্তরটা শুরু করব না। আজকে আসলে রীতিমতো আমি অফিস ফাঁকি দিয়েছি খেলা দেখার জন্য। আমার আজকে আসলে আমার হোস্ট হওয়ার কথা ছিল, আমি সেখানে উল্টো গেস্ট হয়ে গেছি। বাংলাদেশ দলকে অভিনন্দন। আমি সবসময় নিজেকে বাংলাদেশ ক্রিকেট দলের একজন 1 নাম্বার ভক্ত হিসাবে দাবি করি। মানে এমনও যদি হয় যে অসম্ভব ইকুয়েশন, তাও যে 1 বলে 6 লাগবে, তাও আমি কখনো আশা হারাই না। আর আজকে বাংলাদেশ যা দেখেছে, শুধু আজকে না, এই টুর্নামেন্টে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। পাকিস্তানকে যদি হারাতো তাহলে 16 খেলা পূর্ণ হতো, 3 জয় নিয়ে আমরা ফাইনালে যেতে আমরা হারাবো পাকিস্তানকে, অবশ্যই হারাবো। 22 তারিখে তাদের ভাগ্যটা অপেক্ষা করছে সেদিন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে তরুণ নেতৃত্ব এবং প্রবীণ নেতৃত্বের কথা, তরুণ নেতৃত্ব এখন মানে যোগের ব্যাপারটা এমন যে মানে আপনার তরুণ নেতৃত্বের কাছে যেতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু আমি পলক ভাইয়ের সাথে একটু একমত পোষণ করছি এই কারণে যে এখন যেই ধরনের তরুণ নেতৃত্ব বাংলাদেশে আছে, তাদেরকে দিয়েই যে মানে পুরোটা হবে, এই জায়গাতে আমার একটু দ্বিমত আছে। এইখানে বড় দলগুলোর বাছাই করার একটা ব্যাপার আছে। তরুণ নেতৃত্বের কাছে যেতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু বাছাই করাটা কি, অনেক ভালো যোগ্য দক্ষ তরুণ আছে যারা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, বাংলাদেশকে তাদেরকে নেতৃত্ব দিতে হবে, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য আমাদের দলগুলোকে বাছাই প্রক্রিয়াটা আরো ভালো হতে হবে। পার্থক্যটা আমি যেখানে বলছি, আমি সংসদ একসময় দীর্ঘদিন সংসদে, প্রায় প্রতিদিনই সংসদে যেতাম। মানে যখন সংসদ চলতো তখনও যেতাম, না থাকলেও কমিটি কভার করে যেতে হতো। পার্থক্যটা আমি যেখানে বুঝি যে আগের যে ভালো মানে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সেরকম শব্দ আমরা যাদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, সেটা এখনো প্রবীণরাই। নতুনদের ক্ষেত্রে এই সংখ্যাটা খুব বেশি এখনো চোখে পড়ছে না, যে সংসদে খুব একজন বক্তব্য দিয়ে খুব মাত করে দিলেন, এমন খুব কম। এই জায়গাটাতে আমার এখনো, আমি কোথায় কোথায় মনে হয় যে যারা তো মানে আমি জানি না, মানে পলক ভাই এবার এমপি হয়েছেন, খোকন ভাই আছেন, নিশ্চয়ই তাদের সামনে, কিন্তু মানে একটু হোমওয়ার্কের ঘাটতি এখনো যেন চোখে পড়ে। এখনো যখন সুরঞ্জিত সেনগুপ্ত বা সালাউদ্দিন কাদের চৌধুরীরা যখন অনেক ফাইলপত্র বইপত্র নিয়ে গিয়ে বক্তৃতা শুরু করতেন, বা লাইব্রেরিতে যদি আমি একটু যাই, লাইব্রেরিতে যে কারা নিয়মিত লাইব্রেরিতে যান, এখনো দেখবো যে হয়তো পুরনো পার্লামেন্টারি এখনো বেশি যান। আমি একদম কোনো অঙ্ক বা পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না যে প্রবীণরাই বেশি যান, তরুণরা কম যান, কিন্তু এই আমার আশা ছিল যে তরুণরা আরো অনেক বেশি যাবেন, তারা আরো মানে, এবং সেই বেশি যাওয়ার প্রমাণটা আমি সংসদের ফ্লোরে পাবো। যেটা ধরেন এখন প্রতিদিন সংসদ যেদিন থাকে লাইভ কভার হয়, তাদের কারো একজনের বক্তব্য আমাকে একদম মুগ্ধ করে দিবে। আমি একটা উদাহরণ দিতে পারি, গতকাল সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের 20 মিনিটের বক্তব্য আমি মানে মন্ত্রমুগ্ধের মতো 20 মিনিট শুনেছি। এইখানে মনে হয়েছে যে হ্যাঁ, তরুণরা এরকম হতে পারে। উনি কোন দল করেন, ওনার রাজনীতির সাথে আমার মতের মিলে কি মিলে না সেটা আলাদা কথা, কিন্তু উনি যতক্ষণ বলেছেন, শুধু আমি না, সরকারি দলের সাংসদরা এবং সিনিয়র লিডাররা সবাই, অন্যরা তো কেউ কিছু বললে, গালিগালাজ করলে, চিৎকার চেঁচামেচি করে, উনি প্রত্যেকটা পয়েন্ট দুর্নীতির কথা বলেছেন, সবকিছু বলেছেন, কিন্তু একটা অক্ষর কেউ মানে তাৎক্ষণিকভাবে কেউ পরে প্রতিবাদ করেছেন, কিন্তু সংসদে হইচই হয়নি। মানে এইরকমই হওয়া উচিত সংসদের বক্তব্য, সেটা আন্দালিব রহমান পার্থকালকে দেখিয়েছেন। এমন আরো অনেক স্পার্ক আমরা সংসদে চাই, কিন্তু আমরা আসলে কিছু উল্টো স্পার্কও দেখেছি গত 3 দিন ধরে, যে সংসদে সেই উল্টো স্পার্ক নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। আমরা একটু সিলেট 4 আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের সঙ্গে কথা বলি। জনাব সেলিম, আপনি তরুণ নেতৃত্বের উপর কতটা আস্থাশীল? আপনি কি মনে করেন যে তরুণ নেতৃত্ব আপনার যে চাহিদা
নেতৃত্বের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রথমেই আমি স্বাগতম জানাই বাংলাদেশ ক্রিকেট দলকে, যারা বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশের। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশিভাবে আজকে আমার বলতে গেলে একটু কিছুটা অতীতে চলে যেতে হয়। যেমন এই সরকারের সময়ে বিগত সেশনগুলোতে পার্লামেন্টের আমরা যেসব বক্তব্য শুনেছি তাতে আমরা হতাশ হয়েছি। এবং পাশাপাশি এও বলতে চাই, আজকে যা ওই গত দুদিনের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে যারা বিগত দিনে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন ব্যক্তি চরিত্র এবং বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কিছুদিনের দু একদিনের ঘটনায় তাদের অনুভূতি যদি সামান্যতম সাড়া দেয়, বিবেক যদি সামান্যতম নাড়া দেয়, তোমরা ভাববো ভবিষ্যতে এই ধরনের আচরণ হবে না, এই দেশের আচরণ থেকে মানুষ বিরত থাকবে। এরা তরুণরা শিখবে কার কাছ থেকে? শিখবে যারা বিজ্ঞ, দক্ষ এবং পুরাতন পার্লামেন্টারিয়ান। তাদের কাছ থেকে যদি সেই ধরনের বক্তব্য আসে যে কোনো ব্যক্তি বিশেষের চরিত্রের উপর, কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে, তবে নিশ্চয়ই জনগণ হতাশ হয়। এদেশে অনেক সমস্যা রয়েছে, যেমনি রয়েছে অর্থনৈতিক সমস্যা, শেয়ার বাজারের সমস্যা, সীমান্তবর্তী এলাকার সমস্যা, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা। এইসব সমাধানের ক্ষেত্রে যদি তারা বক্তব্য রাখেন, তবে মানুষের মনের কথা, মানুষের অবস্থা, মানুষের মনের কথাই তারা বলবেন। পাশাপাশিভাবে এখন সারা বাংলাদেশের একই দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের জনাব দিলদার হোসেন সেলিম, জনাব দিলদার হোসেন সেলিম, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যে বিষয়টি জানতে চাচ্ছি আপনাদের কাছে সেটি হচ্ছে তরুণ নেতৃত্বের উপর আপনারা কতটা আস্থাশীল। এই পর্যায়ে আমরা কথা বলছি রাজশাহীর সাবেক সংসদ সদস্য আজিজুর রহমানের সাথে। জনাব আজিজুর রহমান, আপনি তরুণ নেতৃত্বের উপর কতটা আস্থা রাখছেন? আমি তরুণ নেতৃত্বের প্রতি আস্থা আমার আছে অবশ্যই। আমি 1991 সালে নির্বাচিত হওয়ার পরে, আমি তখন বয়স ছিল আমার 55 বছর, এখন প্রায় 72 বছর বয়স। তরুণদের ভবিষ্যৎ কামনা করি, কিন্তু তরুণদের যা অবস্থান আর 2 দিন যা দেখলাম সংসদে, তাতে আমি হতাশ হয়েছি। কারণ আমরা তাদের কাছে আশা করেছিলাম যে সংসদে তারা নির্বাচিত হয়ে গেছে, এই সার্বভৌম দেশের সম্বন্ধে চিন্তা ভাবনা করে ওনারা বক্তব্য রাখবেন। এই অশালীন বক্তব্য আমি খুব দুঃখিত হয়েছি। তো এইখানেই আমাদের সঙ্গে প্রবীণদের সঙ্গে পার্থক্য তরুণদের। আমি তরুণদেরকে এটাই বলবো যে আগামী ভবিষ্যতের জন্য আপনারা দয়া করে লেখাপড়া করেন, দেশকে জানেন এবং দেশকে জেনে আপনার এই সংসদে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেইভাবে অশালীন বক্তব্য যেন না হয়, সেই দিকে আমি তাদেরকে অনুরোধ করি। জনাব আজিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি চট্টগ্রাম থেকে রেহানা বেগম রানুর সাথে। নতুন নেতৃত্ব উঠে আসার ক্ষেত্রে কি সবচেয়ে বেশি বড় বাধা হয়ে দাঁড়ায় বলে আপনি মনে করেন রাজনীতিতে? জি, ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে আসার মধ্যে বড় বাধা হচ্ছে, আমরা মনে করি সেটা হচ্ছে যে বলিষ্ঠ নেতৃত্বের অভাব। এখানে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ যারা রাজনৈতিক কর্মী হিসাবে দায়িত্বশীল, অধিকার রক্ষায় দায়িত্বশীল এবং শিষ্টাচার বোধ সম্পন্ন এবং সংস্কৃতিকে যারা অধিকার রক্ষায় দায়িত্বশীল এবং শিষ্টাচার বোধ সম্পন্ন এবং সংস্কৃতিকে যারা ধারণ করে, শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য মানবিক গুণাবলীর বিকাশ, মানবতা বোধটা যদি সূক্ষ্ম না হয় তাহলে এটা একটা জায়গায় ওঠার ক্ষেত্রে কিন্তু বাধা হয়। আর যারা সুস্থ সংস্কৃতিকে ধারণ করে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে, আমরা দেখেছি অনেক সময় যে যারা উচ্চ পর্যায়ের নেতাদের সাথে সবসময় একটা
এটা কি বলবো, যে যোগাযোগ রক্ষা করে না কিংবা কঠিন সত্যটা বলে, তাদের পথে কিন্তু এগুলো অন্তরায় হয়ে দাঁড়ায়। রেহানা বেগম কারণ রানু, তারা আপনাকে রেহানা বেগম রানু আপনাকে ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমরা এখানকার যে দুজন রাজনীতিবিদ আছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে এই যোগাযোগ রক্ষার বিষয়টি, এবং জনাব প্রভাস আমিনের কাছেও জানতে চাইবো যে এর ইনস এন্ড আউটস। এই পর্যায়ে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এসব বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকবেন। আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা রেহানা আক্তার রানু যেখানে শেষ করছিলেন সেখান থেকে আপনার কাছে যেতে চাই। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনি কি আমাদেরকে বলবেন যে উনি বলছিলেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ পরিচয়, লবি এবং না থাকলে তরুণ নেতৃত্বের পথে একটা বাধা হয়ে থাকে এবং এইভাবেই শুধুমাত্র নেতৃত্বের কাছাকাছি আসা সম্ভব? এই পুরোপুরি ঠিক না আমি মনে করি। প্রথম হলো একটা রাজনৈতিক কর্মীর কমিটমেন্ট থাকা দরকার, অনেস্টি টু হিজ অর হার পার্টি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। এবং তার যে কাজের প্রতি কমিটমেন্টটা যদি থাকে তাহলে কোনো না কোনো সময় আপনি নজরে পড়বেন। আমি আমার জীবনে আমি কিন্তু মনে করছি এইভাবে আমি হয়তো অনেস্টির কারণে চোখে পড়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাত্র অবস্থাতে উনি আমাকে স্টেজ একটা স্লোগান দিচ্ছিলাম, কি স্লোগান দিই, তা 1919 সাল 18 অক্টোবর, আমি 20 বছর বয়স, নোয়াখালী বুলু স্টেডিয়ামে মিটিং চলছিল, স্লোগান দিচ্ছিলাম যে দুর্নীতিবাজ মন্ত্রীদের অপসারণ চাই এবং অরাজনৈতিক মন্ত্রীদের অপসারণ চাই, স্লোগান দিচ্ছিলাম পাঠিয়ে গণ আন্দোলন করতে সেই হবে। সময় তো অরাজনৈতিক মন্ত্রীদের অপসারণ চাইলে তো পুরো মন্ত্রিসভাই প্রায় আমার কাছে আমার 20 বছর মানে বয়সের মাথায় আসছিল, আমি বলছি। প্রেসিডেন্ট যে তখন স্টেজ থেকে ডাকলেন, সেই মিটিং পরিচালনা করছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। স্টেজে ছিলেন শাহাদুর রহমান সাহেব, শিক্ষা প্রধানমন্ত্রী, প্রফেসর বি চৌধুরী সাহেব সেক্রেটারি জেনারেল ছিলেন, আরও অনেক মন্ত্রী ছিলেন। আমাকে স্টেজ থেকে ডাকছিলেন উনি এবং প্রায় মানে পিছনে বসালেন চেয়ারে, প্রায় 45 মিনিট কথা বললেন এবং বুঝালেন অনেক কিছু। আবার রাত্রিবেলা কথা বললেন এবং এখন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমি পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে 84 সাল থেকেই উনি খেয়াল রাখছেন। আমি মনে করি অনেস্টি এবং কমিটমেন্টের কারণে হয়তো বা আমার এই ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে সুযোগ হচ্ছে, সক্ষম হয়েছে। পলকও কি এই ব্যাপারে একমত হবেন যে মানে আপনার কারণেই আপনি দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছেন? না, আমি এটার সাথে সম্পূর্ণভাবে একমত না। এই কারণেই, কারণ আসলে মূল প্রশ্নটা ছিল রানু আপা চট্টগ্রামে যেটা করেছে যে আসলে রাজনীতির বাধাটা কোথায় এবং রাজনীতিতে তরুণ মেধাবীরা কেন আসছে না এবং তাদেরকে আনার উপায়টা কি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসলে যথার্থই বলেছেন খোকন ভাই, এই যে 75-এর পরবর্তী সময়ে আসলে রাজনৈতিক প্রক্রিয়াটাই ভিন্ন খাতে প্রভাবিত হয়েছে। আপনার 52 বা 71-এর যে প্রেক্ষাপট ছিল সেখান থেকে তরুণদের সামনে কোনো চূড়ান্ত লক্ষ্য ছিল না, কোনো স্লোগান ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। এই উদ্দেশ্যবিহীন এই জাতিটা পড়ে গিয়েছিল 75-এর বঙ্গবন্ধু হত্যার পর থেকেই। আজকে উনি যেটা বললেন, যেটি স্লোগান দিয়েছিলেন যে অরাজনৈতিক মন্ত্রীর অপসারণ চাই, ওই যে দুর্নীতিবাজ মন্ত্রীর অপসারণ চাই, সেই মঞ্চে ছিলেন শাহ আজিজ। এটাই হচ্ছে আমাদের দুঃখ। ওই শাহ আজিজরা যখন আবার পুনর্বাসিত হলো রাজনীতিতে, তখন তরুণ প্রজন্ম, মেধাবী প্রজন্ম, দেশপ্রেমিক প্রজন্ম তখন রাজনীতি থেকে আস্তে আস্তে হারিয়ে গেল। এই দীর্ঘ 21 বছরে আপনাদের মন্ত্রিসভায় অরাজনৈতিক লোকের সংখ্যা কিরকম এখনকার মন্ত্রিসভায়? এখন তো আমাদের অরাজনৈতিক মন্ত্রী 7 জন আছেন, মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা। আসলে মন্ত্রিসভার উপদেষ্টা পরিষদ তারা মন্ত্রিসভায় বসেন, তারা ডিসিশন দেন, তারা ডিসিশন দেওয়ার সুযোগ নাই। সাংবিধানিক ভাবে কোনো উপদেষ্টার কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা নাই। উনারা হচ্ছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা, উনারা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অথবা সরকারের উপদেষ্টা নয়। ধরা যাক আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়টি কে চালায়,
পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী চালায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে সব বিষয়ে আমরা সিদ্ধান্ত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছ থেকে শুনি, না আসলে সিদ্ধান্ত না, উনি উনার পরামর্শ, উনার অবজারভেশন, পর্যবেক্ষণ, এই মন্তব্যগুলি এবং উনি করতে দুইটা পারেন। যখন তবে বিপরীতমুখী মন্তব্য শুনি যে একটা জি। পররাষ্ট্রমন্ত্রী থেকে আসলে একটা পররাষ্ট্র প্রভাস ভাই নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন এটা করে, যে একটা পররাষ্ট্রমন্ত্রী থেকে যদি জি, একটা জি। আসে পররাষ্ট্র উপদেষ্টা, পরে দেখি আমি পররাষ্ট্র উপদেষ্টাটা ঠিক হয়, প্রভাস ভাই এই বিষয়টি কি ঠিক যে এটা এটা আমি- মানে উনি হয়তো শুধু- সরকারি দলের এমপি, উনি হয়তো পুরোপুরি স্বীকার করবেন না, কিন্তু স্টাডি করবে ব্যাপার জি। আমি বলবো এটা ব্যাপারে। না, যদি আমি উনি হয়তো হ্যাঁ। পুরোপুরি স্বীকার করবেন না, কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন এটা অনেকটাই ঠিক যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনের মধ্যে কখনো কখনো দেখি যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বেশি মানে তারটাই টিকে অনেক সময় আর কি। এবং শুধু এই ক্ষেত্রে না, আপনি যদি জ্বালানি মন্ত্রণালয়ের কথা বলেন, জ্বালানি মন্ত্রণালয় আসলে আমি গ্যারান্টিতে বলতে পারবো যতজন জ্বালানি উপদেষ্টার নাম জানেন ততজন জ্বালানি প্রতিমন্ত্রীর নাম জানেন না। তো এই ঘটনাটা না, এই বিষয়গুলো আসলে এই যে বিষয়টা রাজনীতিতে এই যে অরাজনৈতিক ব্যক্তির প্রবেশ, আমার বক্তব্যটা ওখানেই ছিল। এই যে রাজনৈতিক অঙ্গনটা অরাজনৈতিক ব্যক্তির দ্বারা দখল হয়ে গিয়েছিল, সেটার মূল যেই মানে সূত্রটা, ভিত্তিটা, সেটা কিন্তু 75 পরবর্তী সময় শুরু হয়েছিল। এখনো বজায় আছে কিনা আমাদের এখনো এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, জি। এখনো আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারিনি। আমি বলছি যে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি, তবে আমরা বেরিয়ে আসতে চাই কিনা এটা হচ্ছে আমাদের বক্তব্য। যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে শূন্যস্থান, যেই শূন্য অবস্থা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, আজকে তরুণদের, মেধাবীদের এই যে যোগ্য নেতৃত্বের যে অভাবটা বলছেন, আজকে আমি কোথা থেকে এসেছি, আমি একটা গ্রামের ছেলে, আমি আমার উপজেলায় পড়াশোনা করেছি, ওখান থেকে আমি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, সুযোগ পেয়েছি, কলেজের ভিপি ছিলাম ওখানকারই একটা উপজেলা সদরের কলেজের, সেখান থেকে কিন্তু সেই প্রক্রিয়া আমি এগিয়ে এসেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই তৃণমূলের যে 5 জনের ভোট, তার মধ্যে দিয়ে কিন্তু আমাকে নমিনেশন দিয়েছে। তো আমি বলতে চাই যে আজকে যেই প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করতে চান, সেটা যদি বিরোধী দলীয় নেত্রীরাও এগিয়ে আসেন তাহলে সুবিধা হবে। যেখানে ছাত্র দলের নেতার বয়স 48, যেখানে বিবাহিতরা, সন্তানের পিতারা ছাত্র দলে নেতৃত্ব দিচ্ছে, সেখানে আমাদের ছাত্রলীগকে আমরা যখন 30, 29 অথবা 28 বছরের নিচে নেতৃত্ব দিচ্ছি, আমরা সহযোগিতা। বর্তমান ছাত্রলীগের সভাপতির বয়স কত বলো? ওনার তো 29-এর নিচে বয়স, সোহাগের বয়স 29-এর নিচে, আচ্ছা। এবং নাজমুলের বয়স 29-এর নিচে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সার্টিফিকেটে, সার্টিফিকেট এবং তাদের পড়ার বয়স, এবং আপনি জানেন যে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এটা বয়স লুকোনোর কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরা যখন পজিটিভ, ছাত্র নাকি অবশ্যই ছাত্র, 29 বছর বয়সে না আমি বলছি যে 29-এর নিচে। না, 29 আমার কথাটা হচ্ছে যে আমরা বলছি না যে রাজনীতি ভাবে বাংলাদেশ আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যে আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি বারবার আপনি আবার বলেন। যেখানে ছিলেন আমি এটা একটু add না, করতে এটা চাই। একটু প্রভাস ভাই একটু বলুন। এক মিনিট। আপনি যেটা বলছিলেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ বা লবি ছাড়া নেতা হওয়া যায় না, সেই পয়েন্টটাতে আমি এটাতে আমার খুব বেশি আপত্তি নেই। খোকন ভাই যেটা বললেন, খোকন ভাইয়ের ইতিহাসের সাথে আমি আরো একটু পিছনে যাই। বঙ্গবন্ধু যেভাবে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন সোহরাওয়ার্দীর, রাস্তা আটকেছিলেন গোপালগঞ্জে একটি স্কুলের বিল্ডিং এর ব্যাপারে ছাত্র অবস্থায়, সেইভাবে প্রথম উনি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপরে আমার এই যে প্রশ্নটা হলো, যদি কেন্দ্রীয় নেতারা যোগ্য কিনা? যদি যোগ্য কাউকে বাছাই করে তাকে পিক করতে চায়, কোন আপত্তি নাই। দেখতে হবে যে যাকে বাছাই করছেন তিনি যোগ্য কিনা, সেই জায়গাটাতে হলো আপত্তি। মানে এখন আমাদের সিনিয়র বা প্রবীণরা যাকে বাছাই করবেন তার যোগ্যতা, দক্ষতাটা হলো মূল বিষয়। কেউ যদি আর অযোগ্য অদক্ষ লোককে আপনি যতই টেনে আনার চেষ্টা করেন, একটা পর্যায়ে গিয়ে আপনার হাত থেকে উনি পড়ে যাবেন, সেটা আপনি খুব বেশি দিন টেনে নিতে পারবেন না আমি আশা করি। খোকন ভাই শুধু ওই একটা স্লোগান দিয়েই নেতা হয়ে গেছেন, ব্যাপারটা তা না। ওখান থেকে ওনার শুরু, তারপরে উনি নিশ্চয়ই দীর্ঘ পথ পাড়ি দিয়ে কষ্ট করে এসেছেন। মাঝখানে যদি মনে হতো যে ওনাকে অযোগ্য অদক্ষ, ওনার সিনিয়র লিডাররা নিশ্চয়ই ওনাকে সামনে আনতেন না। সেই জায়গাটাতে আমার কোনো মানে খুব বেশি আপত্তি নেই যে এইটা করছে। এই বিষয়ে খোকন ভাই কিছু বলবেন? আমি প্রথম বলতে চাচ্ছি যে আমি ভাগ্যক্রমে জাতীয় সংসদীয় কমিটির জ্বালানি বৃদ্ধি বিষয়ে মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং মেম্বার, আবার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি মেম্বার। আমার দুইটাতেই আমি আছি। পর্যন্ত আমার কাছে মনে হয় আসলে সরকার চালায় কি কথা, তো আমার কাছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসটা চালায় পররাষ্ট্রমন্ত্রী, আর দেশের পররাষ্ট্রনীতি পলিসি মেক করে, এবং বিদেশের সাথে কি হবে না হবে সবকিছু পররাষ্ট্র উপদেষ্টা ঠিক করে, অফিসটা কাজ চালায়। একইভাবে জ্বালানি মন্ত্রী বোধহয় জ্বালানি মন্ত্রীর অফিসটা চালায়, আর সবকিছু স্বীকৃত জ্বালানি উপদেষ্টা। জি জি।
এটা দেওয়ার ওয়ার্কিং লুকস আচ্ছা, এটা কি আজকে অন্ততপক্ষে গ্রহণযোগ্য হবে না এই জন্য? আমি বলি না, কারণ আমরা যখন সমুদ্র জয় করলাম, আমরা যখন দেখলাম যে জার্মানিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজে উনি আর্গুমেন্ট করলেন এবং তারপরে আমরা 1,11,000 বর্গ কিলোমিটার আমরা সমুদ্র সীমা জয় করে আনলাম, তারপরে যদি আপনি এই ক্রেডিটটা না দেন মন্ত্রীকে, না, মন্ত্রীকে আমরা ক্রেডিট দিব, মন্ত্রীকে আমরা ক্রেডিট দিব, আরো বেশি ক্রেডিট আরো বেশি ক্রেডিট দিতে চাই। এটা কিন্তু মামলা করছে এটা এই ভাই পজিটিভ রাজনীতি না আনেন, তাহলে মামলা জিতেছে মামলায় মামলায় জিতেছে, এই মামলাটা করেন না তো আপনারা। সেজন্য সাবাস দেওয়া উচিত। আমরা তো চাই যে পুরো কৃতিত্বটাই দিতে চাই, সেখানে তো কিন্তু খোকন ভাইয়ের এই বক্তব্যের সাথে বিরোধিতা করার কোনো কিছু আপনি যেটা বলছেন আমি ইন্টারেস্ট একটা শুনেন পররাষ্ট্রনীতি মিটিং এর মধ্যে এজেন্ডা আসলো, কয়েকটি এজেন্ডার মধ্যে প্রথম দুইটা এজেন্ডা মাননীয় প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন। এটা আসলে ঠিক আছে, এটা তো আমার আপত্তি নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুরস্কার খুব ভ্যালুয়েবল পুরস্কার পেয়েছে, এটা ভালো। দ্বিতীয়টা হলো যে এটা তো আমার আপত্তি নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুরস্কার খুব ভ্যালুয়েবল পুরস্কার পেয়েছে, এটা ভালো। দ্বিতীয়টা হলো যে ভারতের সাথে সবল চুক্তি করার সম্বোধন করার জন্য আমরা একটু থামি। আমরা এখন যেটা করব হচ্ছে যে এশিয়া কাপের যে আমরা ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে যে 5 উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছি, এরপরে যারা স্টেডিয়ামে আজকে ভাগ্যবান দর্শকেরা খেলা দেখতে গিয়েছিলেন তাদের প্রতিক্রিয়া জানার জন্য আমরা স্টেডিয়ামের ঠিক পাশেই আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সঞ্জয় তরফদার, তার সঙ্গে একটু কথা বলবো। সঞ্জয়, আপনি কতটা খুশি নাকি রাগ হয়ে আছেন এত রাত্রে আপনাকে আবার পার্লামেন্ট থেকে সেখানে দেখতে যেতে হয়েছে? খালিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সঞ্জয়, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি কেমন আছেন সেটা বলেন। সঞ্জয় আসলে ঠিক শোনার অবস্থায় আছে বলে মনে হচ্ছে না, এবং সঞ্জয় আজকে সারাদিন পার্লামেন্টে ছিল এবং পার্লামেন্টেও খুব উত্তেজনাকর সেশন কভার করেছে। আমরা একটু সঞ্জয়কে দেখি এবং সঞ্জয়কে আবার একটু চিৎকার করে বলি, সঞ্জয় আপনি কেমন আছেন একটু আমাদেরকে বলেন। আচ্ছা, সঞ্জয়কে আমরা আবার যদি তার সাথে যোগাযোগ করতে পারি। আমরা বুঝতেই পারছি যে সারা বাংলাদেশ উৎসব করছে এবং এই সময় আসলে সঞ্জয়ের সঙ্গে কথা বলাটা সম্ভব হবে কিনা আমরা পরে আপনাদেরকে জানাবো। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো আজকের বাংলাদেশে। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। জীবাণু হচ্ছে ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা জনাব প্রভাস আমিনের কাছে একটু জানতে চাইবো যে তরুণদের নেতৃত্বের কিছু গতি প্রকৃতি নিয়ে আপনি কথা বলছিলেন এর আগে, এই পর্বেও একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, মানে আমি তখন বলছিলাম যে তরুণ নেতৃত্বের কিছু কিছু স্পার্ক দেখলে ভালো লাগে, কিন্তু আবার কিছু কিছু স্পার্ক না, ঠিক এটাকে আসলে বজ্রপাত বলা ভালো লাগে, মানে ভালো তো না, মানে আতঙ্ক লাগে রীতিমতো আর কি। বিএনপি সংসদে প্রায় 1 বছর পরে ফিরেছে, এটা আমাদের সবার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার। আমরা চাচ্ছিলাম অনেকদিন যে বিএনপি সংসদে এসে কথা বলুক। আসার পরে যা হলো 2 দিনে, সেটা মানে আসলে আমি মনে করি যে অনেক পত্রিকা লিখেছে যে ছাপার যোগ্য না। আমাদের মাননীয় সংসদ সদস্যদের কেউ কেউ এমন কথা বলেছেন, সত্যি সত্যি আমি এটা এখানে রিপিট করতে পারবো না, এবং কোনোদিন আমরা কোনো আড্ডাতেও এই ভাষায় কথা বলি না, যেটা সংসদে সরাসরি টেলিকাস্ট হয়। ওই মাননীয় সংসদ সদস্য ওনার ড্রয়িং রুমে বসে কোনোদিন এই ভাষায় কথা বলেন কিনা আমি জানি না। মানে এমন অবস্থা হয়েছে, অনেক পত্রিকা লিখেছে ব্র্যাকেট দিয়ে যে যা বলেছেন সেটা ছাপার যোগ্য না। এবং আমার মনে হচ্ছে এখন সত্যি সত্যি যে সংসদ টেলিভিশনটা যখন টেলিকাস্ট হয়, কখনো কখনো লিখে দেওয়া উচিত যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য টেলিভিশন চ্যানেল। কিছু কিছু শব্দ আপনি কোনোদিন চাইবেন না আপনার মেয়ে শুনুক, কোনোদিন চাইবেন না আমার ছেলে শুনুক, কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশের টেলিভিশনে। এরকম কথা আমি বলবো না যে শুধু মানে গত 2 দিনের 2টা উদাহরণ দিতে পারবো, কিন্তু আমরা প্রায়শই 2 পক্ষের অনেকের কাছ থেকে শুনি। আরেকটা খুবই দুঃখের কথা যে এই কথাগুলোর জন্য বাংলাদেশে ইদানিং
বিশেষ করে এই সংসদে কয়েকজন নারী সাংসদ, বিশেষ করে কয়েকজন নারী সাংসদ একদম চিহ্নিত, যে ওনারা যখন বলবেন তাদেরকে মনে হয় যেন কিছু লাঠিয়াল বাহিনী ভাড়া করার মতো, তাদেরকে মনে হয় এইভাবেই মানে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি সংসদে তোমাকে 10 মিনিট দিব, তুমি 10 মিনিট গালিগালাজ করে দিবে একদম, মানে বোধ হয় এইভাবেই। না হলে আমি নাম বলতে চাই না কারো, যেই ভদ্র মহিলা বা যিনি উনি তো মাননীয় চান সংসদ- যে তার নামটা সবাই বলুক। হ্যাঁ উনি মানে চান কিন্তু, যিনি বলেছেন যে উনি চান, রেহানা আক্তার রানু চান যে ওনার নামটা সবাই বলুক। আমি ঠিক জানি না যে উনি ওই রেহানা আক্তার রানু ওই কথা বলার পরে বা সৈয়দা আসিফা আশরাফি পাপি ওই কথা বলার পরে সংসদীয় দল থেকে ওনাকে কোনো সতর্ক আমরা শুনবো এটা মাহমুদুদ্দিন খোকনের কাছে। করা হয়েছে কিনা আমি জানি না। যদি না করা হয় তাহলে তো, এবং আমরা করার কথা না, আমরা যখন দেখেছি উনি যখন এই কথা বলেন তখন সংসদে ওনার দলের সবাই হাততালি দিয়েছে। যখন হাততালি দিতে দেখি তার মানে সবাই খুশি হচ্ছে, তার মানে এরপরে আবার সুযোগ পেলে উনি চাইবেন এর চেয়েও আরো খারাপ কথা বলার জন্য। তো এইগুলা যদি আমাদের সংসদ থেকে শুনতে হয় তাহলে আমরা আমাদের আসার জায়গাটা, তরুণ নেতৃত্বের কাছে যেই আসার কথা দিয়ে আপনি শুরু করছিলেন সেই জায়গাটা কিন্তু অনেক বেশি বাধাগ্রস্ত হয়। আমরা তখন ভয় পাই আসলে যে তরুণ নেতৃত্ব মানে কি এই। কিন্তু আমি সত্যি করে বলছি যে আমাদের তরুণরা আসলে এমন না। আমাদের তরুণরা তারা যা বলেন এইরকম কথা আমাদের তরুণরা কখনো বলবেন না, আমি বিশ্বাস করি। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনাকে একটু হাততালি প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি। আপনি ওই সময় ওনারা যখন বক্তৃতা দিচ্ছিলেন আপনি হাততালি দিয়েছিলেন বা টেবিল চাপড়েছিলেন? মনে নেই। মনে নাই। আপনার কাছে কেমন লেগেছিল বক্তৃতাটা? আপনি উপভোগ করেছিলেন? আমি উপভোগ করেছি, আমার ভালো লেগেছে। আপনি ভালো লাগতে পারে। জি, আমার তখন চিন্তা করছিলাম এই সংসদ, বিশেষ করে আমি তো অ্যাকচুয়ালি ছোটবেলাতে রাজনৈতিক কর্মী হিসেবে এই সংসদ, জাতীয় সংসদ বা পত্রপত্রিকার রাজনৈতিক নিউজ ফলো করতে সবসময়। এই সংসদের নিজে যে সময় সংসদ সদস্য হলাম প্রথম, এবং অনেক চিন্তা ছিল, এসে দেখলাম যে এটার ভিন্নতা। এই সংসদের আসলে গতকাল দুইজন হয়ে দেখছেন, গতকাল দেখেছেন একজন, গত 2-3 দিন দেখছেন দুজনের। এটার এই সংসদের পুরোপুরি সময়টাই ধারাবাহিকতা। যে কথাগুলো সেদিন সংসদে বলা হয়েছে, একই ভাষা, একই কথা সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাই নবাবগঞ্জের জনসভায় বলেছেন। সংসদে বলেন নাই তো? প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে প্রধানমন্ত্রী, বিদেশি করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার ভাই মেম্বার অফ পার্লামেন্ট। আপনারা তার জবাব দিলেন সংসদে? আমি সংসদ, খোকন ভাই আপনার কি তার জবাব দিলেন সংসদে? চাঁপাইনবাবগঞ্জে বলেছেন, মানে এই উদাহরণটি কেন আনছেন? আমি এইভাবে ডিপেন্ড করবো না। আমি বলছি না ওই কথা, ওটা ধারাবাহিকতা। এবার এই মহান জাতীয় সংসদে কৃষিমন্ত্রী জনাব মতিয়া চৌধুরীর বক্তব্য শুনেছেন, ফলো করছেন কিনা আপনি? একই ভাষা, সবই একই ভাষা। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি জাতীয় সংসদ হওয়া উচিত আমাদের সমগ্র রাজনৈতিক কেন্দ্রবৃন্দ, এখানে আলোচনা হওয়া উচিত বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে, দেশের সমস্যা নিয়ে, সীমান্ত সমস্যা, ভারতের সঙ্গে সম্পর্ক, সেটা নিয়ে আলাপ উচিত। আমাদের এই ইয়েতে বার্মার সঙ্গে যে মামলা হয়েছে, মামলার সঙ্গে আলোচনা হওয়া উচিত, রায় সম্বন্ধে আলোচনা হওয়া উচিত। এখানে আলোচনা হচ্ছে শেয়ার বাজার দুর্নীতি সম্বন্ধে, এখানে আলোচনা হওয়া উচিত দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে, বেকার সমস্যার সম্বন্ধে আলোচনা হচ্ছে। এখানে আইন প্রণয়নের কথা আলোচনা হওয়া উচিত। কিন্তু আসলে সবাই অন্তঃশ্বাস শূন্য। এখন তো সংসদে আইন যেগুলো এফেক্টিভ আইন হয় না, বেশিরভাগ আইনে ইয়েতে হয়, সুপ্রিম কোর্টে হয়, এমনকি সংবিধান সংশোধনও সুপ্রিম কোর্টে হয়। এই কারণে আসলে যেই কাজ জাতীয় সংসদের, সেই কাজ জাতীয় সংসদে হয় না। এই জন্যই সংসদে এসব অন্তঃশ্বাস শূন্য আলোচনা হয় এবং কাদা ছড়াছড়ি। এই সংসদে আমরা বলি মরম শেখ মুজিবুর বিরুদ্ধে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলি, অন্য মন্ত্রিসভাতে বলি, ওনারা প্রেসিডেন্ট জিয়ার বিরুদ্ধে বলে, পাল্টা হিসেবে বলি আমরা, প্রেসিডেন্ট জিয়ার বিরুদ্ধে বলে, বেগম খালেদার বিরুদ্ধে বলে, ওনার ছেলেদের বিরুদ্ধে কথা বলে। এই লোক আলোচনা সংসদ, এটা সংসদ সম্বন্ধে মানুষের ধারণা ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা সম্মান যাওয়ার আগে আমি 30 সেকেন্ড খোকন ভাইকে একটু অ্যাড করি যে একটা খারাপ কাজের উদাহরণ দিয়ে আরেকটা খারাপ কাজ কখনোই জাস্টিফাই হতে পারে না। সরকারি দলের অমুক খারাপ কথা বলেছে সেই কারণে আমার খারাপ কথাটা জাস্টিফাইড, এটা কোনোভাবেই না। আমি সাধারণ দর্শক হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে বলতে পারি, বিএনপির একজন এমপি যদি খারাপ কথা বলে তাহলে আমরা বিএনপিকে গালি দিই। সেটা যদি আবার কালকে যদি আওয়ামী লীগের কেউ খারাপ কথা বলে আমরা আওয়ামী লীগকে গালি দিব। মানে না যে বিএনপির এই জবাবটা আরো খারাপভাবে দিতে পারলে আমি রাজনীতিতে খুব জিতে গেলাম, ভোটাররা বা সাধারণ মানুষ বোধহয় ব্যাপারটা এইভাবে কোনোভাবেই নেয় না। মোটামুটি বলতে চাচ্ছি সংসদ নেতা, আমাদের সংসদ নেতা মানে সরকারি দল বিরোধী দল সবাই সংসদ নেতা।
সংসদ নেতার যদি সরকারি দল খারাপ বক্তব্য বলে আছে। তাহলে উনি বিরোধী দল উনি- ভালোটার উনি- উদাহরণ উনি- তৈরি করবে, উনি- তাহলে বিরোধী দল ভালোটার উদাহরণ তৈরি উনি যে করবে। কথা বললেন চাঁপাইনবাবগঞ্জে কেটে সরকার আসলে বেগম খালেদা করলে করি আমরা সংসদ উঠে আমরা- আমরা 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 এই প্রসঙ্গে আর এই যে না যাই, এটা ধারাবাহিকতা আমরা আমরা হচ্ছে। একটু জনাব পলকের কাছে জনাব পলকের আমি কাছে সেটা আসি। প্রধানমন্ত্রী থেকে আশা যে করেন না। আমরা দেখেছি যে সংসদে এগুলো আলোচনা হচ্ছে না। বিএনপি সংসদে আসার পর থেকেই একটা এরকম বাক্য বিনিময়ের একটি প্রভাব, এটা কি গত কয়েকদিন ধরে আপনারা যা করেছেন তারই একটি ফল হিসেবে আপনারা পাচ্ছেন কিনা, ইটটি ছোড়ার হিসেবে, পাটকেল হিসেবে? আপনি কি ব্যাপারটা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে একটা বিতর্ক, একটা ঝগড়া, দুইটা শব্দে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। বিতর্ক অবশ্যই আমরা কামনা করি। আমরা হাই স্কুল লেভেলে আমি আর কি বিতর্ক করতাম, তখন একটা স্লোগান ছিল আমাদের, যৌক্তিক তর্কে বিকশিত হোক সত্য। যত বিতর্ক হবে জনমত গঠন তত বেশি শক্তিশালী হবে এবং স্বচ্ছতা আসবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা লক্ষ্য করছি বিরোধী দল সংসদে যখন আসছেন ৮৩তম অথবা ৮৪তম দিনে, মানে একদম অন্তিম মুহূর্তে যখন তাদের মানে সদস্য পদ মানে যাই অবস্থা সংবিধানের আর কি ৬৭ অনুচ্ছেদ অনুসারে, তো আমরা এইটা যদি দেখতাম যে ওনারা ৫০ অথবা ৬০ দিন অনুপস্থিত থাকার পরে আসলেন কোনো ইস্যু বলে আবার চলে গেলেন, সেটা হয়নি। তো এই জন্যই দুঃখজনক যে আসলে তারা যে একটা উদ্দেশ্য নিয়েই এসছে সংসদে এবং সেই উদ্দেশ্যটা শুধুমাত্র সদস্যপদ রক্ষা, এটা আমাদেরকে খুবই ব্যথিত করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনারা বলছেন যে আসলে মানে আশাটা ব্যথিত করেছে আপনাদের? না, আপনাদের সদস্যপদ মানে সদস্যপদ শূন্য হলে খুশি হতেন? না, আমরা আশাটা ব্যথিত করে নাই, আমরা আশাতে খুশি হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে বলেছে, কিন্তু আমরা আশাটা ব্যথিত করেছে আপনাদের? না, আপনাদের সদস্যপদ মানে সদস্যপদ শূন্য হলে খুশি হতেন? না, আমরা আশাটা ব্যথিত করে নাই, আমরা আশাতে খুশি হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে বলেছে, কিন্তু আমরা ব্যথিত হয়েছি এই জন্যই যে ওনারা যদি গণতন্ত্রকে সুসংহত করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য অথবা গণতন্ত্র পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জনগণের স্বার্থে এই ইস্যুগুলি নিয়ে কথা বলার জন্য আসতেন, তাহলে সংসদে নিশ্চয়ই আগেই আসতেন। কিন্তু যখন ৮৩তম দিনে আসে অনুপস্থিতির, তখন এটার আর যুক্তি নতুন করে দাঁড় করাতে হয় না যে আর মাত্র ৭ দিন বাকি ছিল বিধায় তারা এসছেন সদস্যপদ রক্ষার জন্য। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এখন বিষয়টা হচ্ছে যে আজকে উনি বললেন গণতান্ত্রিক প্রক্রিয়া, ওনাদের নির্বাচনী ইশতেহারে ওনারা দিয়েছিলেন যে ৩০ দিন না আসলে সংসদ পদ চলে যাবে। ওনারা করেন এটা, আমরা সেটা বলছি, আমরা বিষয়টা হচ্ছে যে ওনারা যদি আসতেন তাহলে এটা করতেন ওনারা, কিন্তু ওনাদের যে ইশতেহার ছিল, প্রতিশ্রুতি ছিল, ওনারা সেটুকু কেন পালন করছেন না, প্রশ্নটা আমার এইখানে। আরেকটা হচ্ছে যে আমাদের যে সহনশীলতা দরকার গণতন্ত্রে, সেই সহনশীলতা কি আছে? আমরা আমাদের দৃষ্টান্ত রেখেছি, তাদেরকে বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির চেয়ার দিয়েছি এবং আজকে মাননীয় বিরোধী দলের নেত্রী ৭ম দিনের মতো উপস্থিত হয়েছিলেন, ১ ঘন্টা ৫৩ মিনিট নিরবিচ্ছিন্ন বক্তব্য রেখেছেন। ১ ঘন্টা ৫৩ মিনিট তো এই নিরবিচ্ছিন্ন যে বক্তব্যটা অবশ্যই উনি, এবং উনি কিভাবে করেছেন আজকে, আমরা একটু দয়া না, কিন্তু ১ ঘন্টা ৫৩ মিনিট কিন্তু আমরা শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন কখনো দেখিনি। এই বিষয়ে আমরা আরো শুনবো। আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতির পর এই বিষয়ে আরো কথা শুনবো। আমরা বিরতির পর। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। বলছিলেন জুনায়েদ আহমেদ পলক। আমি অল্পক্ষণের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে যে আসলে আপনার নতুন নেতৃত্ব যারা, আমরা আসলে কোথায় পুরস্কৃত হচ্ছি আর কোথায় আমরা তিরস্কৃত হচ্ছি, এটার উপর নির্ভর করবে যে আমরা কোন ধরনের রাজনীতি সংস্কৃতিতে আমরা এগিয়ে যাব। এখন একজন যদি নবীন সংসদ সদস্য, উনি যদি সরকারি দলের সিনিয়র নেতৃবৃন্দকে আজে বাজে গালিগালাজ করে যদি উনি বাহবা পান, টেবিল চাপড়ান যদি খোকন ভাইয়েরা, তখন তো অবশ্যই তরুণ নেতৃত্বটা প্রভাবিত হবে যে আরো বেশি খারাপ কথা বলে সংসদে কি হবে আর কি হিরো হওয়া যায়। কিন্তু এটা হবে না। উনাদের যে আচরণটা আমরা দেখছি যে সংসদে, সুপ্রিম কোর্টে, সব জায়গায় কিন্তু একই ধরনের আচরণ, এটা অবশ্যই নিন্দনীয়। আমি শুধু একটাই শেষ কথা বলতে চাই, ওনাদের সম্পর্কে একটি ভালো কথা বলেন আপনি। আমি একটা ভালো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা স্বাধীনতার এই মাসে, স্বাধীনতার ৪০ বছর বয়সে বসে আমরা নিশ্চয়ই তরুণ প্রজন্ম চাই যে আমরা একটা আধুনিক, মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ ৫০ বছরে যে করব। এর জন্য আমাদের বিএনপির তরুণ নেতৃত্ব অতীতের সব বেড়াজাল ভেঙে
তরুণ প্রজন্মের চাহিদা অনুসারে দেশের সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের দিকে এগিয়ে আসবেন এবং গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতি করবেন, এটি আমার আহ্বান। এটা আহ্বান, ভালো কথা কিন্তু বলতে পারেন না। খোকন ভাই বলেন। প্রথম যেটা বললেন পলক সাহেব, আমরা 83তম দিন আমরা মহান জাতীয় সংসদ জয়েন করেছি, আর এই সংসদের রেকর্ড আছে। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দল নেতা 88তম দিন জাতীয় সংসদ জয়েন করছে। তো তাহলে আপনার এই ক্ষেত্রে 5 দিন বেটার। 88। সুতরাং আপনি যখন সেজন্য বলবেন যে সময় বেতনের জন্য, চাকরির জন্য, নিজের কথা চিন্তা করুন। এটা জি, নিজের কথা চিন্তা করুন। আওয়ামী লীগের বিএনপির এত মিল খোকন ভাই, রেকর্ড এক নম্বর। দুই হলো যেটা আপনি বলছেন যে বিরোধী দলকে কোঅপারেশন যাচ্ছেন, এই জন্য সংসদে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন সেই সময়। এখন নাও আরম্ভ করেছেন। এখন কর্নেল ওলি আহমেদ সাহেব একটু সামান্য সমালোচনা করছে, সহ্য করতে পারেন না আপনারা। ধৈর্য আওয়ামী লীগের কম, জনগণের কথা বলে চেয়ারম্যানশিপ নিয়ে নিছে কর্নেল ওলি আহমেদ সাহেব। আওয়ামী লীগের একটা তবু জিনিস ভালো যে অন্য দল সমালোচনা করে সহ্য করতে হয় না, বিএনপির মধ্যে আমরা দেখি নিজেদের সমালোচনা সহ্য করতে হয় না। প্রতিহিংসাটা আমি যে প্রতিহিংসাটা বেশি পড়ানো আপনার মধ্যে বেশি। আপনারা আমি যেটা তরুণ নেতৃত্বের যে গুণাবলী আমি মনে করি সেটা সকল দলের মধ্যে আছে। বক্তব্য স্পষ্টতা, সরাসরি কথা বলতে পছন্দ করে, এটা সরকারি দলে যারা আছে, আমাদের দলও স্পষ্টতা বক্তব্যের মধ্যে আছে। যেটা প্রবীণরা যেরকম অনেক এক কথা বলে কিন্তু মিন করে আরেক কথা, বেশিরভাগই এখানে স্ট্রেট। দুই হলে তুলনামূলকভাবে অনেক সৎ, অনেস্ট, তুলনামূলকভাবে সৎ। এই প্রসঙ্গে খোকন ভাইকে ধন্যবাদ একটি পজিটিভ নোটে শেষ করার জন্য। প্রয়াস ভাই, আপনি যদি একটি। আমি খুবই আশাবাদী মানুষ বরাবরই, কিন্তু একটা জায়গায় আমি একটা মিসিং লিঙ্ক আছে যে আমাদের তরুণরা মেধাবী, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি খুবই তরুণদের উপর খুবই আস্থাশীল, তারা বাংলাদেশকে এগিয়ে নিবেই। কিন্তু গ্যাপটা যেখানে, সেটা হলো যে মেধাবীরা এখন আর ছাত্র রাজনীতি আসছে না। তাহলে ছাত্র রাজনীতি থেকেই তো আমাদের নেতৃত্বটা তৈরি হবে। এইখানে পাইপলাইনে একটা মেধার ঘাটতি আছে। আমি কিন্তু অনেক মেধাবী আছে, তারা কিন্তু রাজনীতিতে আসছে, ছাত্র রাজনীতি করছে না। এখন যদি এমন হয় যে 10 বছর পরে সে লেখাপড়া করে সবকিছু শেষ করে এসে যখন নেতৃত্ব দিতে চাইবে, তখন আমরা আবার বলবো যে কোথাও কিছু করলে না, ছাত্র রাজনীতি করলে না, তুমি হঠাৎ করে এসে উপর থেকে জুড়ে বসলা। এই জায়গাতে গ্যাপটা আমার মনে হয় যে সামনের বাংলাদেশকে উজ্জ্বল করতে হলে ছাত্র রাজনীতির জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। ছাত্র রাজনীতি আমরা অবশ্যই চাই। কেমন চাই? টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, এইদেরকে দূরে ঠেলে সত্যি সত্যি যারা মেধাবী তাদেরকে ছাত্র রাজনীতিতে ইন করতে হবে, কারণ ছাত্ররাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। সেই জায়গাটাতে একটা গ্যাপ রয়েই যাচ্ছে। আমি কিন্তু খুবই আশাবাদী মানুষ, কিন্তু ইয়াটা হলো যে ছাত্র রাজনীতির সাথে মেধার যেই পার্থক্যটা, সেই দুইটা একটু মিলাই দিতে হবে, নাইলে কিন্তু আমাদের পাইপলাইনটা খুবই উইক। এই জায়গাটাতে আমাদের জন্য আমার মনে হয় যে আপনি যদি আমাদের ফিউচার লিডার সৃষ্টি করতে হয়, আমাদের জাতীয় ঐক্যবোধ দরকার। ছাত্র সংসদ গণনা নির্বাচন দিয়ে প্রস্তুতি সেট অফ লিডার্স, যে দলের জিতুক না কারণ নেতা সৃষ্টি করতে হবে। আমি মনে করি সেই প্রস্তুতি। 2 জন এমপিকে পাইছি। আমি একটা অনুরোধ ভাই, প্লিজ যেন আমরা ড্রয়িং রুমে বসে সংসদটি দেখতে পারি। আপনি আপনার সংসদীয় দলের সবাই, আপনি আপনার সংসদীয় দলের সবাই অবশ্যই যারা খারাপ কথা বলে তাদের নিন্দা জানাবেন। এই একটা অনুরোধ জনগণের পক্ষ থেকে বললাম, আমরা যেন আমরা ড্রয়িং রুমে বসে। পলক সাহেব তো মাননীয় প্রধানমন্ত্রী খুব সংসদ নেতা খুব আদর করে। আমি দুজনকে অনুরোধ করলাম যে আপনারা আপনাদের সংসদীয় দলের সবাই যিনি খারাপ কথা বলেন তিনি যেন শুরু করলে ইনশাআল্লাহ যিনি খারাপ কথা বলেন তিনি যেন বাহবা না পান। এটা প্লিজ আপনারা একটু, এটা যেন প্রাপ্তবয়স্কদের চ্যানেল না। আমরা প্রভাস ভাইয়ের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আজকের বাংলাদেশ শেষ করে। এই ছিল আজকের বাংলাদেশে। আগামীকাল এই সময় দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি।